কি খবর হারুন ভাই? ভালো ভাই, আপনার কি অবস্থা? ভালো আছেন তো? এই তো আছি, ভালো আছি। হারুন, কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম ভাই, আদাব। কথা শোনা যাচ্ছে। ওদিন কতটুকু পড়ছিলাম? আমি পড়ছিলাম লাস্ট ল অ্যান্ড মোরালিটি নাকি এলিমেন্টস অফ কন্ট্রাক্ট? আচ্ছা, আজকে দেখো ডেফিনিশন অফ অফার। অফার মানে কি বলো তো? অফার মানে হ্যাঁ, অফার মানে কি বলো তো? মানে কোনো একটা জিনিস কেনার জন্য বা আগ্রহ বাড়ানোর জন্য কিছু করা আর কি, ছাড় দেয়া বা এই জাতীয়। হ্যাঁ, ওরকমই। ধরো অফার হচ্ছে কি কাউকে কোনো কিছু প্রস্তাব দেওয়া, তাই না? অফার মানে এটাই তো, তাই না? কাউকে কোনো কিছু জি। কি বিভিন্ন টার্মস, তারপরে বিভিন্ন হচ্ছে কন্ডিশন দিয়ে কি কাউকে কোনো কিছু অফার প্রস্তাব করা, সেটাই কি অফার। ঠিক আছে? আর অ্যাকসেপ্টেন্স অফ অফার কি বলতো? মানে অফারে মানে সম্মতি প্রকাশ করা আর কি, এরকম। অফারটাকে গ্রহণ করা। অ্যাকসেপ্টেন্স মানে কি গ্রহণ। গ্রহণযোগ্য। হ্যাঁ, গ্রহণ, সম্মতি, গ্রহণ। সব টার্মস এন্ড কন্ডিশন দিয়ে কি আমি গ্রহণ করব। ঠিক আছে? যে সামনের জন আমাকে যা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে যা অফার করছে সেটা কি আমি সবকিছু মেনে নিয়ে কি আমি তা গ্রহণ করতেছি। ঠিক আছে? এখন দেখো রুলস অফ অ্যাকসেপ্টেন্স। তুমি যে অ্যাকসেপ্ট করবে কোনো কিছু, এটা কিছু রুলস আছে। প্রথম রুলসটা কি? দ্য অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড। কমিউনিকেশন কি? কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। যোগাযোগ। এখন তুমি যে কোনো কিছু অ্যাকসেপ্ট করবা, তুমি যে যে তোমাকে অফার দিছে তার সাথে যদি কোনো ধরনের যোগাযোগই না করো, তাহলে অ্যাকসেপ্ট করবা কিভাবে? তাহলে কি অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড না? কথা বুঝছো? জি। আচ্ছা, তারপরটা কি বলছে? an offer can only be accepted by the offeree. অফারি কি? যে অফার দেয় তাকে কি বলে? অফারি। অফারিং। ঠিক আছে? অফারি is the person to whom the offer is made. ফার্স্ট অফারই হচ্ছে যাকে প্রস্তাব দিবে। বুঝছো? যাকে প্রস্তাব দিবে। আর যে যাকে প্রস্তাব দিবে, যেমন তুমি যদি আমাকে প্রস্তাব দাও, ম্যাডাম, ধরো আমি তোমাদেরকে প্রস্তাব দিলাম যে আজকে ক্লাস করবা, আমি কি তোমাদের প্রস্তাব দিলাম না ক্লাস করার জন্য? হ্যাঁ, এখন তোমরা কি গ্রহণ করলা? তোমরা কি অফারই। ঠিক আছে? এখন দেখো যার জন্য তুমি অফারটা বানাবা শুধুমাত্র সেই অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। কি বলছি বুঝছো? জি ম্যাডাম। ধরো হারুন, জি তোমার জন্য আমি বানালাম অফার, প্রসেনজিৎ কি পারবে ওটা অ্যাকসেপ্ট করতে? অফারটা বানানো হয়েছে কার জন্য? না ম্যাম, পারবে না। আমারটা আমাকে হ্যাঁ, করতে হবে, হ্যাঁ। আমার জন্য। দেখো an offer is not bound if another person accept the offer on his behalf without his authorization. এখন হারুন তুমি দেশে নাই, ঠিক আছে? প্রসেনজিৎ তোমার ম্যানেজার। এখন তোমার অফার আজকে গ্রহণ করতে হবে, ঠিক আছে? ডেডলাইন আজকে। এখন তুমি যদি কোনো লেটার ইস্যু না করো যে আমার পক্ষ থেকে প্রসেনজিৎ অফারটা গ্রহণ করবে, তাহলে কি আরেকজন পার্সন সেই অফারটা গ্রহণ করতে পারবেন না কোনো অথরাইজেশন লেটার ছাড়া। কি বলছি বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। তার মানে কি তুমি নাই দেশে, হ্যাঁ, তোমার পক্ষ থেকে আরেকজন গ্রহণ করবে, কিন্তু তুমি যদি তাকে কোনো লেটার ইস্যু না করে যাও যে আমি তাকে আমার পক্ষ থেকে আমার ম্যানেজার বা অমুককে বলে রাখছি যে এই ইয়াটা করতে, অফারটা গ্রহণ করতে বা এই ডিলটা করতে, ততক্ষণ কি অন্য কেউ সেটা কি
করতে পারবে না, accept offer করতে পারবে না। It may be implied from the construction of the contract the offer has dispensed with the requirement of communication of acceptance. এখন দেখো কন্ট্রাক্টের মাঝখানে কি তোমাদের অনেক কমিউনিকেশন করা লাগবে না? যেমন জানি বলে কাজ কতটুকু হইলো, কবে আসবে, কবে কি না করবে কি, তাই না? এর মধ্যে কি তুমি তোমার রিকোয়ারমেন্ট গুলো কি ফুলফিল করবা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে ধরো তোমাদের স্যার যে মিথুন স্যার যে রেজিস্ট্রেশন করে, হ্যাঁ, তোমার রেজিস্ট্রেশন সময় কি করো বলো তো? মিথুন স্যার কি করে আর তোমরা কি করো বলো তো? বলো। এটা তো এক ধরনের অ্যাকসেপ্টেন্স, তাই না? মিথুন স্যার তোমাদেরকে বলে তোমরা অ্যাকসেপ্ট করো, তোমরা মিথুন স্যারকে বলো, মিথুন স্যার অ্যাকসেপ্ট করে। বলো তো কি তোমরা রেজিস্ট্রেশনের সময় কি করো? প্রথমে আমরা সাবজেক্ট কোর্স চুজ করি, স্যার কি তোমাদের তারপর সেগুলো মিথুন স্যারের কাছে। হ্যাঁ, স্যার কি তোমাদেরকে কি প্রথমে কি কোর্স অফার করে, তাই না? তারপর ওখান থেকে তোমরা খুঁজে খুঁজে কি নিজেরটা বের করো। এই যে স্যার কি তোমাদের অফার করতেছে, তার মানে কি তুমি যে চারটা, যেমন তুই বললে যে স্যার আমার শুধু শুক্রবারই ক্লাস লাগবে, অথবা শনিবারই ক্লাস লাগবে, অথবা বৃহস্পতিবার ক্লাস লাগবে, এটা কি তোমার কন্ডিশন না? আচ্ছা, তখন কি মিথুন স্যার দেখে যে তোমার কন্ডিশনটা ফুলফিল হবে কিনা, তাই না? শুক্রবার ক্লাস, স্টুডেন্ট ফাঁকা আছে কিনা, ক্লাস কখন আসবে, তারপরে কি মিথুন স্যার দেখে এক্সপেক্ট করে। তার মানে কি এই যে তোমাদের মধ্যে যে মিথুন স্যার অফার করলো, তুমি আবার মিথুন স্যারকে দিলা কন্ডিশন আকারে, আবার মিথুন স্যার তোমাকে কন্ডিশন দিল যে না এটা হয় নাই, তোমাকে ওইটাই নিতে হবে বা অমুকটাই নিতে হবে। এই যে দুটার অফার এন্ড অ্যাকসেপ্টেন্সের মাঝখানে যে কমিউনিকেশনটা হলো, এটার মধ্যে কি তুমি তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছো, আবার মিথুন স্যার রিকোয়ারমেন্ট কি ফুলফিল করতেছে না? করতেছে কি না? কমিউনিকেশনের মাধ্যমেই তো, এই যে এটাই বলছে এটা। এখন দেখো, if the offer specified a method of acceptance such as by post fax, you must accept it using the method no less effective than the method specified. তুমি তোমার কোম্পানিতে যদি কোনো স্পেসিফিক মেথড থাকে অ্যাকসেপ্টেন্স, যেমন ফ্যাক্স, ইমেল, তাহলে কি তোমাকে উল্লেখ করে দিতে হবে। এখন বলো যে কিভাবে ম্যাডাম? এখন কি আমাদের কি এই যে বিসিএস এর যে হয়, সার্কুলার হয়, বা কোনো চাকরির সার্কুলার হয়, টাকা কিভাবে পাঠাতে হয় বলো? মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকে। এই যে ওদের যে অথবা অন্য জায়গায়, আবার কিছু কিছু জায়গায় আছে তোমাকে ব্যাংক ড্রাফট করতে হয়, তাহলে কি এটা একটা পদ্ধতি না? আবার ধরো তুমি ঢাকা থেকে ঢাকার বাইরে চাকরির কোনো কিছুর জন্য তুমি কাগজপাতি পাঠাবা, তখন কিভাবে পাঠাবা? বাই পোস্টে পাঠাবা না? পোস্ট অফিস দিয়ে। হ্যাঁ, এদিকে একটা স্পেশাল মেথড না? এখন দেখো ওই প্রতিষ্ঠান কি তখন কি বলে দেবে না যে আপনারা ফ্যাক্সের মাধ্যমে পাঠাবেন, অথবা কি পোস্টের মাধ্যমে বাই পোস্ট পাঠাবেন, অথবা কি আপনারা ইমেল করে পাঠাবেন? ওদের কি এক একজনের কি এক একটা স্পেসিফিক মেথডটা অ্যাকসেপ্টেন্সে? তার মানে কি তুমি তোমার কাগজপাতি পাঠাবা, ওরা কি তোমার কাগজপাতিটা অ্যাকসেপ্ট করবে, অথবা তুমি তোমার টাকা পাঠাবো, ওরা তোমাদের টাকাটা অ্যাকসেপ্ট করবে। তাহলে কি ওদের এক একটা ফর্ম এক এক রকম না? এখন তোমার প্রতিষ্ঠানে যদি এরকম কোনো স্পেসিফিক মেথড থাকে অ্যাকসেপ্টেন্স, তাহলে কি তোমাকে সেটা কি উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? যে আমরা এইভাবে আপনার কাগজপাতি অথবা এভাবে আমরা কোনো কিছু কি অফার গ্রহণ করি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো লাস্টের দিকে সাইলেন্স ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ অ্যাকসেপ্টেন্স। আমরা একটা কথা বলি না, নীরবতাই সম্মতির লক্ষণ। জি, এটা বিজনেসের ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নাই। এখন দেখো তোমরা আমাকে একটা অফার দিলা, আমি কোনো কিছুই বললাম না, চুপচাপ বসে থাকলাম, তার মানে কি আমি তো অফারটা অ্যাকসেপ্ট করছি? না। তখন ধরে নিতে হবে আমি আনইন্টারেস্ট, আমি কথা বলতে চাচ্ছি না। তখন কিন্তু এটা ধরলে হবে না যে নীরবতাই সম্মতির লক্ষণ। বুঝতে পারছো? এখন আসো গুডস। আমাদের গুডস নিয়ে বিজনেস করব, তাই না? গুডস অথবা সার্ভিস। এখন দেখো তিন ধরনের গুডস আছে। প্রথমটা কি এক্সিস্টিং গুডস। এক্সিস্টিং মানে কি? এক্সিস্ট মানে কি বলো?
এক্সিস্টেন্স মানে কি? চলমান আর কি, চলমান অলরেডি কি তৈরি আছে, চলতেছে। এটার কি এটা অলরেডি আছে, এটা কিছু করতে হবে না, অলরেডি কি প্রস্তুত। এই ধরনের গুডসগুলোকে কি বলে? এক্সিস্টিং গুডস। যেটা কি Existing. অলরেডি মানে যেটা অলরেডি তৈরি হয়ে গেছে, বাজারে যেটা আছে সেটা কি এক্সিস্টিং গুডস, বুঝছো? জি, ফিউচার গুড কি? ফিউচার গুড কি বলো তো? ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ কি? পরবর্তী যেটা হ্যাঁ, আসবে। ভবিষ্যৎ গুডটা কি? যে প্রসেস হইতেছে বা কেউ অর্ডার দিয়েছে, প্রসেস হবে, অথবা কি অর্ধেক হইয়া রয়েছে, বাকি অর্ধেক হবে কেউ অর্ডার দিলে, তাই না? জি, আচ্ছা, আমরা জামা কাপড় বানাই না, অথবা অনেক জামা কাপড় বানালে কি করি? আগে মাপ দিয়ে আসি না? জি। জি, আচ্ছা, মাপ দিয়ে আসলে তারপরে তোর আমার মাপ অনুযায়ী জামা বানাবে, এটা কি ফিউচার গুড না? মানে কি ম্যানুফ্যাকচার না? হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো তুমি কোনো অনুষ্ঠানের জন্য তোমার প্রোডাক্ট লাগবে অনেকগুলো, তার মানে কি তুমি আগে কি ফোন দিয়ে বলে দাও না অর্ডার যে করতে। অমুক তারিখে আমাকে এত পিস জিনিস লাগবে? তার মানে কি এটা কি তুমি আগে ওদের সাথে কন্ট্যাক্ট করছো, কন্ট্যাক্ট সেলে গেছে, তারপরে কি ওরা তোমার ইয়াটা কি জানি বলে, অর্ডারটা নিছে, তারপরে কি অর্ডার অনুযায়ী অনুযায়ী বানাবে, এটা কি ফিউচার গুড, বুঝছো? জি, কন্টিনজেন্ট গুডটা কি? অনিশ্চিত, কন্টিনজেন্ট গুডটা যেটার কোনো হলো, নিশ্চয়তা নাই। হ্যাঁ হ্যাঁ, কন্টিনজেন্ট গুডটা হলো তোমার ওই যে একটা বেস্ট উদাহরণ দেই, এয়ারপোর্টে কাস্টমে অনেক ধরনের প্রোডাক্ট কি ইয়া হয় না, ধরা খায় না? হ্যাঁ, হ্যাঁ, ওটা কি মালিক, কিন্তু প্রকৃতপক্ষে কি ওটার মালিকও আছে, মালিক আছে না প্রকৃতপক্ষে ওটার মালিক আছে কিনা? যে কুটা ধরা খাইছে হ্যাঁ, কিন্তু মালিক তো আছে, অবৈধ বৈধ পরের কথা, কিন্তু মালিক আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, অনেক জিনিস এয়ারপোর্টে হারায় যায়, ওগুলা পরবর্তীতে আর কোনো মালিক খুঁজে খুঁজে পাওয়া যায় না, আছে না গুডসগুলা? হ্যাঁ, হ্যাঁ আছে। এই ধরনের গুডসগুলা কি বলে? কন্টিনজেন্ট গুড। যেটা আবার ধরো কেউ তোমার কাছে অর্ডার দিয়ে গেল, হ্যাঁ, 1 মাস পরে এসে মাল নিয়ে যাবে, 1 বছর হয়ে গেছে, তার কোনো খবর নাই, ঠিক আছে? এই যে এই ধরনের গুডগুলা, হ্যাঁ, যেগুলো তোমার কন্ট্রাক্ট হওয়ার পরে গুড উৎপন্ন হয়ে গেছে, অথবা কেউ কেউ মালিক আছে কিন্তু মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, অথবা হারাই গেছে, এগুলা জমা আছে সরকারের কাছে, এই ধরনের গুলোকে কি বলে? কন্টিনজেন্ট গুড। এই গুডগুলা তখন যার মানে যার ইয়াতে থাকবে, যে কোম্পানির কাছে থাকবে, হুম, একটা নির্দিষ্ট টাইম পরে সেই কোম্পানি ওই গুডগুলার কি ওনার হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? তুমি আমার কাছে গুডস 1 মাস পরে এসে নিবা, তুমি 1 বছর হয়ে গেছে আসো নাই, তোমার কন্ট্রাক্টে বলা আছে কি যদি আপনি 1 মাস পরে মিস করেন, অমুক তারিখ পর্যন্ত আপনার গুডস কি আমরা রেখে দেবো, তারপরে এটা কি ড্রাইভার আমাদের কাছে থাকবে না, তখন ওই গুডস গুলা কার হয়েছে বা আমার হয়েছে, ওগুলো আমি ইচ্ছে করলে পরে বিক্রি করতে পারি। এই ধরনের গুডস গুলাকে কি বলে? কন্টিনজেন্ট গুড। বুঝতে পারছো কি? জি, বলতো সেল কি আর এগ্রিমেন্ট টু সেল কি? সেল মানে কি? বিক্রয়। আর এগ্রিমেন্ট টু সেল? চুক্তি করা হয়। মানে বিক্রয়ের জন্য যে মানে চুক্তি, বিক্রয় তো চুক্তি এরকম। সেলটা কি অন দা স্পটে কি ওনারশিপ ট্রান্সফার হয়ে যাবে। সেল মানে কি বিক্রি না? তুমি দোকানে গেলা, একটা কলম কিনলা, 1 সেকেন্ড আগেও কলমটার মালিক কে ছিল? দোকানদার। 1 সেকেন্ড পরে দোকান মালিক কে হলো? টাকা দিচ্ছ তুমি না? জি। এটা কি সেল মানে কি বিক্রি অন দা স্পটে কি, তাহলে কি ওনারশিপ ট্রান্সফার হয়ে গেল না? ওনারশিপ মানে কি যে মালিক, তাহলে কি ওনারশিপ ট্রান্সফার হলো না? হ্যাঁ, আচ্ছা, এগ্রিমেন্ট টু সেল কি তোমার কাছে বিক্রি করব ভবিষ্যতে। আচ্ছা, আমরা জমি বেচা কিনা করি না? হ্যাঁ,
জমি বেচা করি। কেনার সময় কি বাইনারি রেজিস্ট্রি নামে একটা কথা আছে না, বাইনারি রেজিস্ট্রি? আছে আছে। বাইনারি রেজিস্ট্রিটা কি বলতো? আমি একজনের কাছে জমি বিক্রি করবো, আমি রাজি হয়েছি, কিছু টাকা দিয়ে কি জাস্ট কি টাকাটা আটকায় রাখছি, কিন্তু মালিক এখনো হইতে পারছে। না হুম? তারপরে কি বানার রেজিস্ট্রি পরে কি 3 মাস বা 6 মাস টাইম দেওয়া থাকে, বাকি টাকা দিয়ে আপনি রেজিস্ট্রি করে নেবেন, তার মানে কি ওনারশিপ ট্রান্সফার। রেজিস্ট্রি মানে কি ওনারশিপ ট্রান্সফার না? জি তাহলে এগ্রিমেন্ট টু সেল কি, যে আমরা আজকে এগ্রিমেন্ট করব ভবিষ্যতে কি ওইটা বিক্রি করে দিব, আপনার কাছে বিক্রির জন্য আমি সম্মতি হয়েছি, এটাই তো এগ্রিমেন্ট টু সেল, তাই না? হ্যাঁ ওনারশিপ কি সাথে সাথে ট্রান্সফার হয়েছে এটার মধ্যে? হ্যাঁ, এগ্রিমেন্ট টু সেলে কি ওনারশিপ সাথে সাথে ট্রান্সফার হয়? ওনারশিপটা কি বলতো, মালিকানা, তাই না? জি ম্যাম। তাহলে এই যে জমিতে যে বাইনারি রেজিস্ট্রি করলা, জমিটা কি তোমার নামে হয়েছে বাইনারি রেজিস্ট্রির সময়? না হয়নি। ঠিক আছে, তাহলে এগ্রিমেন্ট টু সেলে কি ওনারশিপ সাথে সাথে ট্রান্সফার হয়? হয় না। না হয়নি। না এখন আসো সেল আর এগ্রিমেন্ট টু সেলের মধ্যে পার্থক্য, যেটা তখন বক করলাম না যে ট্রান্সফার অফ ওনারশিপ, তার মানে জি কি সেলে কি সাথে সাথে কি ট্রান্সফার হয়ে যায় ওনারশিপ, আর এগ্রিমেন্ট টু সেলে কি হয়? মালিকানার সাথে সাথে বদল হয় না। হ্যাঁ, মালিকানা কি হয় যে আজকে ওরা একটা ডেটে সাইন করবে, সাইন করে কি একটা নির্দিষ্ট টাইম দিবে, যে 3 মাস বা 6 মাসের মধ্যে টাকা দিয়ে কি সব এগ্রিমেন্ট ফুলফিল করে কি আপনারা নিয়ে যাবেন মালিকানাধীন, তাই না? তাহলে কি ট্রান্সফার অফ ওনারশিপে টাইম লাগে, তাই না? ট্রান্সফার অফ রিস্ক বলতো, সেলের রিস্ক বেশি না এগ্রিমেন্ট টু সেলের রিস্ক বেশি? এগ্রিমেন্ট অফ সেলের এগ্রিমেন্ট অফ সেলের রিস্ক বেশি। আর সেলে কি হয়, সাথে সাথে ইয়ে হয়ে যায়, যে মালিক বিক্রি সেই হয়ে কি যায় তো। ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখো, কলম যে কিনতে গেলাম না দোকানে, আমরা কলমটা কি করি, প্রথমে নিয়ে কি করি বলতো, একটা কলম কিনতে গেলে কি করি বলতো টাকা দেওয়ার আগে? প্রথমে মানে এটা এই যে অ্যাকচুয়ালি একটা দাগ দিয়ে যে মানে কালি ঠিক আছে কিনা এরকম দেখি। ডাক চেক দিই, করা তাই হয়। না? হ্যাঁ। এখন দেখো, আমরা যখন কলমটা নিয়ে দাগ দিলাম, তখন কি দেখলাম যে কলমের নিব নাই, সেই মুহূর্তে কার লস? মালিকের। মালিকের লস। দোকানদারের, ওই তার মানে কলম কি বিক্রি টাকা হবে না। দেই নাই, টাকা দেই নাই, ঠিক আছে? এখন দেখো, কোনো কারণে, হ্যাঁ, না চেক করে কলমটা নিয়ে গিয়ে রোমে আইসা বললাম, আইসা যখন দাগ দিলাম তখন দেখলাম নিব নাই, সেই ক্ষেত্রে কার লস? ক্রেতার। তাই না? তোমার লস না? জি তখন দোকানদারের কাছে গেলে কি বিশ্বাস করবে দোকানদার? তখন কি বলবে যে আপনি দেখে নেন নাই কেন, তাই না? হ্যাঁ অবশ্যই। তার মানে কি সেলে কি যে মালিক থাকবে অন দ্য স্পটে তারই লস হবে যদি তোমার গুডস ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? এখন এগ্রিমেন্ট টু সেলে এগ্রিমেন্ট টু সেলে কি হয় বলো তো? তুমি যে আমার কাছ থেকে জমি কিনছো, বাইনারি রেজিস্ট্রি যে করছো, জমিটা আমাকে বোঝাই দিছো, না না এখনো বোঝানো হয়নি। তাহলে জমির কোনো ক্ষতিগ্রস্ত হলে দায়ভার কার থাকবে? মালিক। বিক্রেতার না, যে বিক্রি করবে? হ্যাঁ ক্রেতার কোনো অবশ্যই। ক্রেতার কোনো দায়ভার থাকবে? কারণ যেহেতু ওনারশিপ ট্রান্সফার হয়নি, মালিকানা ট্রান্সফার হয় নাই, তাহলে যে মালিক তারই তো লস হবে, তাই না? যে কিনছে জি যে এখনো অর্ধেক টাকা দিছে, কিনে নাই, কিনবে আরো 3 মাস পরে, এই 3 মাসের মধ্যে জমি কিছু হলে দায়ভার কার থাকবে? বিক্রেতার। ঠিক আছে। রেমিডিয়াল মেজার, রেমিডি মানে কি ক্ষতিপূরণ দেওয়া, হ্যাঁ। ডাউন পেজ সেলার হ্যাজ সার্টেন রিলিফ অ্যাভেলেবল, জানলো সেই বের করতে হবে, এখানে ক্ষতিপূরণের কোনো কিছুই হইলো না, ঠিক না? এখন তুমি কলম কেনার আগে যদি দেখতে কেন নিব নাই, সেক্ষেত্রে কি তখন কি দোকানদার কি তোমাকে চেঞ্জ করে দিবে, তাই না?
আচ্ছা, এখন আসো ওই যে কি জানি বলে, একটু আগে যে জমি যে কিনলা বাইনারি রেজিস্ট্রি করলে, এখন জমি তো মানে একটা সমস্যা হয়েছে, তাহলে কি তুমি কি জমি কিনতে যাবা? জমি না, কিনবা? সমস্যা তখন কি বলবা যে ভাই আমি টাকা দিছিলাম আমাকে ফেরত দিয়ে দেন, আমি আর এই জমি কিনবো না। তখন ক্ষতিপূরণটা কে দিবে তোমাকে? সেলার দিবে না? মালিক সেলার পক্ষ। দিবে না, এটা মালিক পক্ষই তো দিবে, তাই না? ক্ষতিপূরণ। হ্যাঁ। আচ্ছা, নেচার অফ কন্ট্রাক্ট, সেল ইজ এক্সিকিউটেড কন্ট্রাক্ট। এক্সিকিউটেড মানে কি? এক্সিকিউটেড মানে হচ্ছে অন দা স্পটে সম্পন্ন হওয়া কোনো কাজ, ঠিক আছে? আর এক্সিকিউটরি কি তাহলে? কাজ সম্পন্ন হচ্ছে, বুঝছো? সেল কি অন দা স্পটে কাজ সম্পন্ন হয় না? সেলে টাকা দিলাম, হ্যাঁ, কলম নিলাম, হ্যাঁ, তাহলে কি সেল ইজ এক্সিকিউটেড কন্ট্রাক্ট। আর এগ্রিমেন্ট টু সেল কি? এক্সিকিউটিভ কন্ট্রাক্ট। টাকা আজকে দিছি, 3 মাস ধরে চলবে এই কন্ট্রাক্টের কাজ, 3 মাস পরে যে টাকা দিব, কাগজপাতি হবে, তারপর আমি পাবো, তার মানে কি এটা চলমান। আর এক্সিকিউটেড মানে কি অন দ্য স্পটে কি কাজ সম্পন্ন শেষ করা। করা গেল। হ্যাঁ, এখন দেখো কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস, এটা কিছু এলিমেন্টস আছে সেল অফ গুডস এর কন্ট্রাক্ট করতে গেলে। প্রথমটা কি? মুভেবল গুডস। মুভেবল গুডস কি? যেটা ট্রান্সফার, ওনারশিপ ট্রান্সফার করা যায়, যেটার ওনারশিপ ট্রান্সফার করা যায়। এখন দেখো এসব সরকারি জমি, ওগুলা কি ওনারশিপ ট্রান্সফার করা যায়? না, সরকারি জমি আচ্ছা, করা যাবে তাহলে না। কি ওইটা সেল অফ গুডস এর কন্ট্রাক্টে যাবে না। ওইটা তুমি কি লিজ দিতে পারবা বা কোনো কিছু করতে পারবা, কিন্তু ওনারশিপ কি ট্রান্সফার করতে পারবা না। যেটা ওনারশিপ ট্রান্সফার করে তুমি তোমার কাছে নিতে পারবা, মুভ করতে পারবা, সেটাই কি সেই গুডসটাই কি সেল অফ গুডস এ যাবে। মুভেবল গুডস ফর মানি। এখন দেখো তোমাকে কি কেউ কোনো কিছু ফ্রি দিবে? কিছু এক্সচেঞ্জ করতে হবে না? অবশ্যই। মানি এক্সচেঞ্জ করতে হবে, তার মানে কি তুমি যে গুডসটা নিবা সেটার মধ্যে কি টাকা পয়সা লেনদেন অবশ্যই কি থাকতে হবে। তারপর আসে টু পার্টিস। এক পার্টিতে কি হবে? মিনিমাম 2জন পার্টি লাগবে না? হ্যাঁ, এক পার্টি টাকার পার্টি বিনিময়ে কিনবে, পণ্য এক পার্টি বিক্রি করবে, এক পার্টি কি কিনবে। এবং কিনবে। দুইটা পার্টি কি আলাদা আলাদা পার্সন হতে হবে, সেম পার্সন হওয়া যাবে না। আমার জিনিসটা আমি বিক্রি করে আমি কিনতে পারবো না। তার মানে কি দুইটা পার্টির লোক অবশ্যই 2 রকম হতে হবে, তাই না? হ্যাঁ। ফরমেশন অফ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস। এখন দেখো তোমার ফরমেশন, তোমার সেল অফ গুডস, কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস কি করবা? তুমি কি কাগজে বিজ্ঞাপন দিবা? তুমি কি সেল করবা, না তুমি বাই করবা, না তুমি কি করবা? ঠিক আছে, আচ্ছা। মেথড অফ ফর্মিং দা কন্ট্রাক্ট, তোমার মেথড কি ফর্মে? তুমি কি রিটেন, না তুমি হচ্ছে ইমেল করবা, না তুমি কাগজ কলমে করবা, না তুমি কি করবা? বুঝছো? টার্মস অফ কন্ট্রাক্ট, তোমার কি কি টার্মস আছে কন্ট্রাক্টে, তোমার সেটা কি লিখে দিতে হবে। তোমার টাইম কত তারিখ পর্যন্ত, তোমার ডেট, তারপরে হচ্ছে তোমার প্লেস, তারপরে তুমি যদি কোনো কিছু ডেলিভারি নিতে চাও ডেলিভারি। যেমন আমরা রড সিমেন্ট কিনতে গেলে কি করি? সাথে সাথে নিয়ে আসি, না, কিছু টাকা দিয়ে আসি, তারপরে কি বাসার ঠিকানা দিয়ে আসি, তারপরে কি ডেলিভারি ডেট দিয়ে আসি না? তার মানে কি আমাদের ডেলিভারি লাগবে না? তখন কি করতে হবে? আমাকে তারিখ দিতে হবে যে অমুক তারিখে এত মানে সকালের মধ্যে, অথবা কি যে এই জায়গাতে কি আপনারা আমাকে ডেলিভারি দিবেন, এগুলা কি তাহলে কি কন্ট্রাক্টে লিখে দিতে হবে না? কন্ট্রাক্টটা মানে কি ওই যে দোকানে যে রিসিপ্টটা আছে ওখানে তো লেখা থাকে সব, তাই না? ওইটাও তো এক ধরনের কন্ট্রাক্ট। আদার এসেনশিয়াল এলিমেন্ট, এগুলো যদি কোনো এসেনশিয়াল এলিমেন্ট কিছু থাকে, ধরো টাকা বাকি রাখলো বা কেউ কিছু করলো, অনেক কিছু অনেক 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 কিছু থাকে না এক্সট্রা, ওগুলা যদি থাকে।
এখন আসো কন্ডিশন আর ওয়ারেন্টির মধ্যে পার্থক্য কি? কন্ডিশন কি বলতো আর ওয়ারেন্টি কি বলতো? একটা পণ্য কিনতে গেলে একটা সত্য থাকে, যখন সত্য দিয়ে কিনতে হয় তখন সেটাই কন্ডিশন। এই কন্ডিশন থাকবে এই পণ্য কিনতে হলে। ওয়ারেন্টি কি? ওয়ারেন্টি হচ্ছে যে কোনো একটা পণ্য কিনলে একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেয়, এই সময়সীমার মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন বিক্রেতা এর দায়ভার নেবে। হ্যাঁ, তাহলে কন্ডিশনটা কি হলো আমার ইয়ার ক্ষেত্রে? কন্ডিশনটা যেমন কি বলবো, কন্ডিশনের উদাহরণ কি দেওয়া যায়? ধরো আমাদের বিভিন্ন টিভিতে বিজ্ঞাপন দেয় না, এবং দেয়া কি বলে এই অফারটি অমুক তারিখ পর্যন্ত প্রযোজ্য। এটাই কি একটা কন্ডিশন না, যে 10 তারিখের হ্যাঁ, পরে গেলে আর অফারটা পাবো না? এখন আসলে ওয়ারেন্টি, আমরা ফ্রিজ কিনতে গেলে বলে না 1 বছর ওয়ারেন্টি, তার মানে কি 1 হ্যাঁ, বছরের মধ্যে ফ্রিজের কম্প্রেসারের কিছু হলে তার মানে কি তারা কি নতুন রিপ্লেস করে দিবে উইদাউট এনি টাকা, তাই না? জি, এখন দেখো, ব্রিজ অফ কন্ট্রাক্ট গিভস দ্য এগ্রিমেন্ট টু রাইট রেপুটেশন অফ দ্য কন্ট্রাক্ট। এখন দেখো দুইটা পার্টির মধ্যে যে কন্ট্রাক্ট হয়েছিল মানে কন্ডিশন ছিল, সেই কন্ডিশন যদি ব্রেক করে কেউ, ঠিক আছে, কন্ডিশন ব্রেক করলে কি, ধরো তুমি আর আমি একটা মিলে একটা বিজনেস শুরু করলাম, বিজনেসে কি ধরলাম যে আমরা হচ্ছে 2 মাস কোনো টাকা পয়সা নিব না বিজনেস থেকে, হ্যাঁ, এটা কন্ডিশন আমাদের, তাই না? তখন আমি কোনো কারণে টাকা উঠাইলাম, তার মানে কি তখন কি আমি তোমার সাথে কি কন্ট্রাক্টটা ভঙ্গ করলাম না? কন্ট্রাক্টের শর্ত ভঙ্গ করলাম কি না? হ্যাঁ, তখন কি আমি তোমাকে কি দিব? ক্ষতিপূরণ দিব, বুঝছো? আর ওয়ারেন্টি কি বলতো? ওয়ারেন্টিতে কি হবে? ফ্রিজের যে কম্প্রেসারটা চলে গেল, হ্যাঁ, হ্যাঁ, তো তখন কি নিয়ে গেলে পুরো ফ্রিজ চেঞ্জ করবে না কম্প্রেসার চেঞ্জ করবে? কম্প্রেসার। তার মানে কি ওয়ারেন্টিতে কি? আচ্ছা শোনো, 10 মিনিট আছে, 10 মিনিট পরে লিঙ্ক কেটে যাবে, কেটে গেলে আমি নতুন লিঙ্ক দিব আবার, হ্যাঁ? আচ্ছা, তার মানে কি ওয়ারেন্টিতে কি হয়, শুধু যে অংশটুকু নষ্ট হয় সেই অংশটুকুই কি শুধু চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ, ফ্রিজের কম্প্রেসার চলে গেলে কি পুরো ফ্রিজ চেঞ্জ করে দিবে না, শুধু কি কম্প্রেসার চেঞ্জ করে দিবে, তাই না? আচ্ছা এখন আসো, এই যে আমি যে কোশ্চেনটা এখন পড়াবো না, হ্যাঁ, ডিউটিস অফ বায়ার অফ গুডস, এটাতে আমি কত সেমিস্টারে পড়াছিলাম, অনেক করে সবাই প্যাস লাগাইছে। তুমি একজন বায়ার, তুমি যদি একজন ক্রেতা হও তো ক্রেতা হিসেবে তোমার রাইটস এন্ড ডিউটিস কি, আর তুমি যদি বিক্রেতা হও বিক্রেতা হিসেবে তোমার রাইটস এন্ড ডিউটি কি? এখন বলো ডিউটি আর রাইটস এর মধ্যে পার্থক্য বলো আমাকে আগে বোঝাও। ডিউটি কি আর রাইটস কি বলো? ডিউটি মানে কি? কর্তব্য পালন করা। রাইট মানে কি? জানি না ম্যাম। জানো না? মনে করে দেখো, রাইটস মানে কি? রাইটস বলো। প্রাইস প্রাইস তো দামি। এই রাইটস রাইটস, এই যে বুঝতে রাইটস পারতেছি না। রাইটস, এই যে যেটা, এই রাইটস মানে কি? রাইট, এই যে রাইটস রাইটস, RIGHTS। রাইট মানে ঠিক। ঠিক না? ঠিক। ডিউটি মানে কি? দায়িত্ব, কর্তব্য পালন করলে করলাম, না করলে না, তাই না? হ্যাঁ, ম্যাম রাইটস অধিকার মেবি। ঠিক আছে। ডিউটি যেমন বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখা কি আমার কি? দায়িত্ব। ডিউটি, তাই না? জি। আর বাবা মার সম্পত্তির ভাগ পাওয়া
অধিকার। রাইট। রাইট। এবার বুঝছো ডিউটি আর রাইটস এর মধ্যে পার্থক্য কি? ডিউটি হচ্ছে জি আমি ম্যাম, পালন জি ম্যাম। করলে করলাম, না করলে নাই। আর রাইট মানে কি? আমি ছিনায় আনবো, এটা আমাকে অধিকার। নিতেই হবে, অধিকার। বুঝছো? এটাই করতে জি পারলাম জি। না। সরি ম্যাম। আচ্ছা দেখো, তুমি যদি বায়ার হও, ক্রেতা হও, হ্যাঁ কোনো কিছু কিনতে যাও, ক্রেতা হও, তখন তোমার ক্রেতা হিসেবে দায়িত্ব কি? তোমার দায়িত্ব কি? পেমেন্ট অফ প্রাইস। তোমাকে কি অবশ্যই টাকা পে করতে মূল্য হবে। পরিশোধ করতে হবে। কম্পেনসেশন, তুমি যদি ধরো আমরা কোনো ইয়াতে গেলাম, কি জানি বলে, আহ, থালাবাটির দোকানে গেলাম, প্লেট বাটি, একটা প্লেট দেখলাম হাত থেকে পড়ে ভেঙে গেল, তখন কি এটা কম্পেনসেশন আমাকে দিতে হবে না? তুমি জি যদি, অবশ্যই। অথবা তুমি ওই যে রডের ডেলিভারি বলছিলা দিতে, এখন ডেলিভারি লোক দেওয়া গেল, ডেলিভারি দিতে এসে কি বললো যে ভাই আমি ডেলিভারি লাগবে না, তখন কি তোমাকে কি কম্পেনসেশন দিতে হবে না? কারণ যে দোকানদার তোমার জন্য পাঠিয়েছে গাড়ি ভাড়া করে, তাদেরকে গাড়ি ভাড়া দিতে হয়েছে, লেবার পে করতে হয়েছে, এখন তুমি এসে কি বলতেছো আমি ডেলিভারি অ্যাকসেপ্ট করবো না, সেক্ষেত্রে কি তোমাকে কম্পেনসেশন দেওয়া উচিত কিনা? দেওয়া উচিত কিনা? হ্যাঁ, অনেকে দেয় উচিত। দেয় না, এটাই তো দায়িত্ব, তাই না? করে করে না। ডেলিভারি, যতক্ষণ তুমি মুখ খুঁজছা দোকানদারকে বলবা আমার ডেলিভারি লাগবে, দোকানদার কি বুঝবে তোমার ডেলিভারি লাগবে নাকি না লাগবে? বলো। তুমি কি রডের অর্ডার দিয়ে গেলা, তোমার তো ডেলিভারি লাগবে, তাই না? এখন তোমার কি এটা বলে দেওয়া কি দায়িত্ব না যে আমার ডেলিভারি লাগবে, বা হ্যাঁ, ডেলিভারি দেন, দোকানদার কি বুঝবে তোমার ডেলিভারি দিবে নাকি না দিবে? তার মানে কি, পরে যদি তুমি এসে চিল্লাচিল্লি করো লাভ হবে? এটাই বলছে। যতক্ষণ না তুমি না, বলবা যে ডেলিভারি লাগবে, সেলার তোমাকে ডেলিভারি দিতে বাধ্য হবে না। তোমার ডেলিভারি লাগলে নিজ দায়িত্বে কি তুমি বলে যাবা ডেলিভারি লাগবে। লায়াবিলিটি অফ বায়ার। লায়াবিলিটি অফ বায়ার কি? এখন দেখো, নাই। লায়াবিলিটি অফ বায়ার হচ্ছে ওই দোকানদারের নিয়ম নেই কাউকে ডেলিভারি দেওয়া, অথবা ওই দোকানদার ধর একটা নির্দিষ্ট টাইম থাকে না অনেক জায়গায়, যে এই সময় পর ডেলিভারি দেওয়া নিষেধ থাকে কি না? অনেক জায়গায় থাকে না যে এই সময় পর ডেলিভারি দেওয়া নিষেধ থাকে না? কথা বলে না, তাই? কথা জি শুনতে ম্যাম। পাচ্ছ না? দোকানদার ডেলিভারি দিবে না কাউকে, হ্যাঁ, অথবা কি এই সময় পর ডেলিভারি দেয় না, তারপরে যদি তুমি মানে ইয়া করো, প্যান প্যান করো, যা ডেলিভারি কি দিবে সে? এটা কি তোমার না ম্যাম। লায়াবিলিটির মধ্যে পড়ে? দায়িত্ব জ্ঞানের মধ্যে বা কনসেপ্টের দোকানের উপরে বড় করে লেখা দিচ্ছে যে আমি ডেলিভারি দেই না, অথবা কি এই সময় পরে ডেলিভারি নেই না। বুঝছো? ইন্টারেস্ট এন্ড স্পেশাল ড্যামেজ, এটা হচ্ছে বড় বড় বিজনেসের ক্ষেত্রে হয়, ওদের অনেক কিছু ভিতরে থাকে যেটার মধ্যে অনেক প্যাসগোস থাকে, এটা না করে। এখন আসো রাইটস। এতক্ষণ তো খুব দায়িত্ব পালন করলে, এখন অধিকার কি? ইন্সপেকশন মানে কি? ইন্সপেকশন মানে কি? নাম পরিদর্শন। ইন্সপেকশন মানে পরিদর্শন। ইন্সপেকশন পরিদর্শন এরকম তো কিছু মনে হয়। আচ্ছা, এই যে কলমটা যে কিনলা, প্রথম যে কলমটা যে হাতে নিয়ে প্রথম যে ডাক্তার দিলা, ডাক্তার দিয়ে কি দেখলা? কলমটা কেনার সময় একটা দাগ দেই না হ্যাঁ। হাতে নিয়ে, জি ডাক্তার ম্যাম। দিয়া কি পরীক্ষা দেখি, কি করি? পরীক্ষা করি যে হ্যাঁ, ঠিক আছে কিনা। এই যে এটি কি ইন্সপেকশন। আবার আমাদের এই যে রেস্টুরেন্ট গুলাতে যে বিভিন্ন র্যাব পুলিশ যে অভিযান চালায়, তারা কি করে? ইন্সপেকশন নিতে করে, ইন্সপেকশনে যায়। কি ইন্সপেকশনে যায়? খাবার কি ফ্রেশ দিচ্ছে কিনা, তাকে রান্নাঘরের পরিবেশ ঠিক আছে কিনা, উন্মুখ ঠিক আছে না, এটা কি ইন্সপেকশন, পরীক্ষা করা। এটা কি তোমার অধিকার, তাই না? অধিকার। হ্যাঁ, তারপরে আমাদের মা বোনেরা কাপড় চোপড় কিনতে গেলে ধরো মাঝে মাঝে দোকানদারকে বলে না ভাই একটু পানি দেন, দিয়া দেখি রং ওঠে নাকি,
অনেক টাকা জি বলো। ম্যাম। এটা কি ইন্সপেকশন, বুঝছো? এটা কি তোমার অধিকার। ডেলিভারি, তোমার ওই দোকানদারের নিয়ম আছে ডেলিভারি দেওয়ার, তার মানে কি ডেলিভারি পাওয়া কি তোমার অধিকার না? হ্যাঁ, জি। ধরো ফ্রি, হোম ডেলিভারি। আচ্ছা হ্যাঁ, এই ধরো অনলাইনে এখন এই যে ফুড পান্ডা বা অনলাইনে যে বলে না ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি, হ্যাঁ, এখন তুমি খাবার অর্ডার দিলে আয়সা করলে লয়ে যান, তাহলে কি হবে? না, তার মানে কি এটা হবে ম্যাম। না। ডেলিভারি অপশন আছে, তোমার ডেলিভারি পাওয়া কি অধিকার, তোমাকে বাসায় এনে অধিকার। দিয়ে দিতে হবে। রেপুডিয়েশন মানে কি? রেপুডিয়েশন হচ্ছে তুমি অর্ডার দিছিলা 90 কেজি, হ্যাঁ, হ্যাঁ, তোমার মাল আসলো 80 কেজি, তুমি এটা একসেপ্ট করবা না। আবার তুমি অর্ডার দিলে 90 কেজি, মাল আসলো কি 100 কেজি, 100 কেজি। এটাও তুমি অর্ডার করবা না। আচ্ছা, তোমার দোকানদারকে বলছো কি যে আমি একসাথে মাল নিব, দোকানদার প্রথমে কি করলো 45 কেজি পাঠাইলো, পাঠিয়ে বললো যে আর 45 কেজি আমি দুদিন বাদে পাঠাবো, তাও তুমি একসেপ্ট করবা না। তার মানে কি রেপুটেশনটা হচ্ছে তুমি যে পরিমাণ যে কোয়ান্টিটি তুমি হচ্ছে ওদের কাছে চাইছো সেই এক্সাক্ট কোয়ান্টিটি তোমাকে দিতে হবে, না কম না বেশি, অথবা কি না ভাঙ্গা ভাঙ্গা, ভাঙ্গা ভাঙ্গা মানে কি ইনস্টলমেন্ট, তাই না? না তুমি হ্যাঁ, ইনস্টলমেন্টে কোনো কিছু নিবা, এটাকে কি বলে রেপুডিয়েশন। মানে কি reputation। বায়ার কোনো রং কোয়ান্টিটি নিতে বাধ্য না, আল্লাহ বাসায় না দিয়েছে কার যা মনে চায় তাই করো, বুঝতে পারছো? জি। এখন আসো, আচ্ছা এই কোশ্চেন গুলো যখন লিখতে যাবা, যদি পরীক্ষা দিই, তখন নিজেকে কি করবে, একবার ক্রেতা বানাবা একবার বিক্রেতা বানাবা। নিজেকে ক্রেতা আর বিক্রেতা মনে করলে পয়েন্ট গুলো অত মনে এসে পড়ে, প্যাস লাগে না। এখন আসো, তুমি যদি দোকানদার হও, দোকানদার হলে তোমার দায়িত্ব কি? আমার মালটা আমি সেল করব কিরকম ভাবে না ম্যাম? না, প্রথমটা কি ডেলিভারি, তোমার দোকানে ডেলিভারি দেওয়া। ডেলিভারি অপশন আছে, তার মানে কি দোকানদার হিসেবে তোমার মালটা তোমার ক্রেতার বাসায় পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব, তাই না? এই যে অনলাইন জি। মার্কেটিং এ অনলাইন যে বিজনেস গুলো হয়, আমরা যদি কোনো জিনিস কিনি ওদের থেকে, তার মানে কি আমার বাসায় সহি সালামতে ডেলিভারি দেওয়া কি ওদের কি দায়িত্ব, তাই না?